আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে 29 টাকা প্রতি মাসের একটি প্ল্যানের মাধ্যমে এবং যুক্ত হতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন নিয়মিত ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ইউটিউব চ্যানেলে আপলোড হয় মেম্বার্স অনলি কিছু গল্প, যেগুলো শুধুমাত্র শুনতে পান আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সরা। তাই আপনিও আর দেরি করবেন না, মাত্র 29 টাকা মারুন। মাত্র 29 টাকার মাধ্যমে আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায় নিজেকে নথিভুক্ত করুন এবং শুনতে থাকুন আমাদের এক্সক্লুসিভ গল্পগুলো। নমস্কার, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ শুক্রবার, আর প্রতি শুক্রবারের মতো এই শুক্রবারেও ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ আরও একটি নতুন পরিবেশনা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছে। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন সুলেখিকা পিয়ালি চ্যাটার্জি মল্লিকের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, প্রেম ছায়া। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ নিবেদন, প্রেম ছায়া। উত্তরবঙ্গের কুয়াশা ঘেরা গ্রাম চটকপুর। সোনাদা পেরিয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৭,৫০০ ফুট উঁচুতে ঘন সবুজ গাছপালার আড়াল থেকে উঁকি দিচ্ছে পাহাড়। স্নিগ্ধ বাতাস আর পাখির কলরব এক মনোরম পরিবেশ সৃষ্টি করেছে। গাড়ি এগিয়ে চলেছে গন্তব্যের দিকে, তবে গাড়ির চালককে বেশ কাঠখড় পোড়াতে হচ্ছে বইকি। জঙ্গলময় পরিবেশ, বুনো গন্ধের শিহরণ, নাম না জানা অসংখ্য পাখির কলতান, সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি করছে অন্বেষা এবং রিতমের মনের মধ্যে। বিয়ের পরই প্রথম তারা দুজন একসাথে কোথাও আসতে পেরেছে। হানিমুনটুকু তো দূর, দুজন একসাথে একটা সিনেমা পর্যন্ত দেখতে যেতে পারেনি কয়েক মাসে। দুদিন বাদে অন্বেষার জন্মদিন। রিতম সবকিছু প্ল্যান করে রেখেছে। সিঞ্চল অভয়ারণ্যের ভেতরে ছোট্ট নিঝুম একটা গ্রাম, যেখানে সব মিলিয়ে 20টি পরিবারের বাস। সেখানেই একটি হোমস্টের কাছে এসে গাড়ির ইঞ্জিনটা থামল। হোমস্টের মালিক বিধবা এক মহিলা গাড়ি থামার শব্দে বেরিয়ে এলেন। অন্বেষা গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রিতম লাগেজ নামাতে নামাতে ড্রাইভারের কথায় সায় মিলিয়ে বলে, তাছাড়া আমাদের ট্রেনটাও আজকে লেট ছিল। 2-3টে জায়গায় যাবো ভেবেছিলাম, আজ বোধহয় আর হবে না। গাড়ি ঝাঁকুনিতে শরীরের সব হাড় একেবারে নড়বড়ে হয়ে গেছে। সানন্দা দেবীর হাসিটার সাথে তার চোখের দৃষ্টির যেন বড়ই অমিল। অন্বেষার কেমন যেন মনে হয় সানন্দা দেবী এক পাহাড় সম দুঃখ পুষে রেখেছেন নিজের ভেতরে। ঘরটা বেশ বড়, প্রাচীন কাঠের আসবাবপত্রে ভরা। একটা বড় বিছানা, একটা ছোট টেবিল, কয়েকটা চেয়ার আর একটা ছোট্ট আলমারি। ঘরের এক কোণে একটা বড় জানালা, যার বাইরে পুরো পাহাড়ি এলাকার দৃশ্য দেখা যায়। চারদিকে সবুজ আর ঘন বন। সন্ধ্যায় পাহাড়ি বাতাস এসে জানলা দিয়ে ঢোকে। এই প্রথম রিতমের সাথে ঘুরতে আসার সুযোগ হলো তার। বিয়ের পর থেকেই নানা কারণে কিছুতেই বেড়ানো হয়ে উঠছিল না তাদের। এমন নির্জনতা গত কয়েক মাসে তাদের মাঝে আসেনি কখনো। একান্নবর্তী পরিবারের ছোট ছেলে বলে কথা, তাই পরিবারের যার যা অপূরণীয় শখ আহ্লাদ ছিল সে সবই পূরণ করা হয়েছে রিতমের বিয়েতে। বাকি ছিল হানিমুনটুকু। রিতমের ইচ্ছে ছিল স্ত্রীকে নিয়ে বিদেশে যাবে। তার দাদা প্রীতম থাকে ফ্লোরিডায়, তার কাছেই না হয় কয়েক সপ্তাহ থেকে আসা যেত। তবে রিতমের মা বেঁকে বসলেন। হাত মুখ ধুয়ে বাথরুম থেকে বেরোতেই দরজায় বার কয়েক টোকা পড়ল। রিতম উঠে গিয়ে দরজা খুলে দিতেই দেখল বাইরে সানন্দা দেবী দাঁড়িয়ে। নমস্কার, আপনারা তো দুপুরে কিছু খাননি, এই নিন। এখন অফ সিজন, খুব বেশি লোকজন এই সময় দেখা যায় না। হ্যাঁ, শুটিংয়ের জন্য মাঝে মধ্যে কিছু লোকজন আসে বটে। এই ঘরের বারান্দায় দাঁড়ালেই কাঞ্চনজঙ্ঘার মনোরম দৃশ্য দেখা যায়। আপনাদের কিছু প্রয়োজন হলে নিশ্চিন্তে জানাবেন। সানন্দা দেবী হাতে ধরা দুটো মোমোর প্লেট এগিয়ে দেয় রিতমের দিকে। রঘু কিছুক্ষণ পর কফি দিয়ে যাবে, ততক্ষণ আপনারা এই মোমোটা খেয়ে নিন। রঘু যখন আসবে তখন ওকে রাতের খাবারের ব্যাপারটা জানিয়ে দেবেন। বেশ,
গরম ধোঁয়া ওঠা 2 কাপ কফি নিয়ে রিতম এবং অন্বেষা বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাইরে আচমকাই কখন বৃষ্টি শুরু হয়েছে। জ্যাকেট, মাফলার, টুপি সব যেন হার মানছে এই হাড় হিম করা শীতের দাপটে। সেই সঙ্গে পাল্লা দিয়ে ধেয়ে আসছে কনকনে ঠান্ডা হাওয়া। গেস্ট হাউসটা বেশ পুরনো, কিন্তু চারপাশের প্রকৃতি ও নীরবতা এক অদ্ভুত মাধুর্য সৃষ্টি করেছে। এখানে আসার পর থেকেই ফোনে টাওয়ার পাওয়া যাচ্ছে না। রিতমকে তার মা বারবার বলে দিয়েছিল পৌঁছে অন্তত একটা ফোন করতে, কিন্তু না, সেটা সম্ভব নয়। সভ্যতার সব বহর ছেড়ে আদিম প্রকৃতির কাছে যেন নিজেকে সঁপে দিয়েছে এই ছোট্ট গ্রামটা। রিতম কফির কাপে চুমুক দিয়ে বলল, অন্বেষা, এই জায়গাটা সত্যিই সুন্দর, তাই না? দেখো, চারিদিক নিস্তব্ধ, মনে হচ্ছে যেন পুরো পৃথিবী আচমকাই থেমে গেছে। হ্যাঁ রিতম, এই জায়গাটা না সত্যিই খুব সুন্দর, একদম মনোমুগ্ধকর, তাই না? আমার না খুব ভালো লাগছে এখানে এসে। আমি না ভাবতেই পারিনি আমাদের আমাদের কাছাকাছি এত সুন্দর একটা জায়গা থাকতে পারে। এতদিন অপেক্ষা করে আসার পর যেন মনে হচ্ছে একেবারে স্বপ্নের মতো কোথাও একটা চলে এসেছি। এই জায়গাটায় অদ্ভুত একটা শান্তি আছে, জানো? আচ্ছা, তোমারও তাই মনে হচ্ছে না? ঠিক বলেছ, এক অদ্ভুত শান্তি, কিন্তু সেই সঙ্গে একটা অস্বস্তিও। অস্বস্তি? ধুর, কি যে বলো, কিসের আবার অস্বস্তি? সেটা ঠিক জানি না, জানো। এত সুন্দর প্রকৃতির মাঝে আমার জানি না কেন একটা দম বন্ধ করা অনুভূতি হচ্ছে। কফির কাপটা রেখে রিতমের কপালে হাত দিয়ে দেখে অন্বেষা। রিতম, তোমার শরীর ঠিক আছে তো? শরীর ঠিক আছে, ওই এতটা জার্নি করে একটু ক্লান্ত হয়। ও হ্যাঁ, কাল কিন্তু খুব ভোরে ওয়াচ টাওয়ারে যেতে হবে, সূর্যোদয়টা কিছুতেই মিস করা যাবে না। রিতম, তুমি জানো, আমি না সবসময় স্বপ্ন দেখতাম এমন একটা জায়গায় আসার, যেখানে শুধু তুমি আর আমি, আর আমরা এই প্রকৃতির মাঝে একেবারে হারিয়ে যাব। রিতম হাত বাড়িয়ে বুকে টেনে নেয় অন্বেষাকে। পাহাড়ে রাত নামে অনেক তাড়াতাড়ি। ये रही आपकी कॉफी। 9টা বাজতেই রঘু এসে খাওয়ার ঘরে নিয়ে গেল তাদের। বড় একটা 6 সিটার ডাইনিং টেবিল। টেবিলে সাজানো গরম ডাল, ডিমের ঝোল, বেগুন ভাজা এবং ভাত। এখানকার খাবারগুলো কলকাতার খাবারের চেয়ে অনেকটাই আলাদা। তেল মশলা একেবারেই কম, কিন্তু কি অপূর্ব স্বাদ। তৃপ্তি ভরে খাওয়া শেষ করে তারা ঘরে ফেরে। ঘরের মধ্যে মৃদু আলো জ্বলছে এবং বাইরে থেকে ঠান্ডা বাতাস এসে ঘরটিকে আরও শীতল করছে। রিতম এবং অন্বেষা জানলার পাশে এসে দাঁড়ায়। জানলা দিয়ে তাকালে দেখা যায় বাইরে চাঁদের আলোতে পাহাড় আর গাছগুলো যেন সোনার মতো ঝলমল করছে। এই রাতটা যেন একদম আমাদের জন্য সাজানো হয়েছে, তাই না? অন্বেষা রিতমের কাঁধে মাথা রেখে দাঁড়ায়। রিতম ধীরে ধীরে অন্বেষার মুখের দিকে ঝোঁকে। এক হয়ে যায় তাদের ঠোঁট। সেই মুহূর্তে মনে হয় যেন পৃথিবীটা সত্যি থমকে গেছে। একে অপরের মাঝে হারিয়ে গেল তারা, যেন চাঁদ আর তারারা তাদের সাক্ষী। বাইরে ঝিঁঝি পোকার আওয়াজ আর দূরে পাহাড়ের ঝর্ণার শব্দ যেন মিলিয়ে যায় নিমেষেই। মাঝরাতে ঘুমটা হঠাৎই ভেঙে যায় রিতমের। ঘরে টিমটিমে হলুদ নাইট ল্যাম্প জ্বলছে। একটা ঠান্ডা অনুভূতি তার শরীরে সঞ্চারিত হয়। তার চোখের পাতা ভারী, কিন্তু কোনো এক অদ্ভুত শক্তি তাকে জাগিয়ে তুলছে। রিতম ধীরে ধীরে চোখ খুলতেই ঘরের মৃদু আলোতে দেখতে পায় একটা মেয়েলি অবয়ব তার বুকের ওপর বসে আছে। তার একটা হাত এসে মুখটা চেপে ধরে রিতমের। হাতের বড় বড় নখগুলো ক্ষতবিক্ষত করে দেয় রিতমের চামড়াটা। টিমটিমে আলোয় স্পষ্টভাবে কিছুই দেখতে পায় না সে। বুকের ওপর একটা কঙ্কালসার শরীরের ওজন অনুভব করে রিতম। পাশে হাতড়ে
অন্বেষাকে খোঁজে রিতম, কিন্তু না, পাশে তো কেউ নেই। বুকের ওপর বসে থাকা শরীরটা এবার যেন ঝুঁকে আসে মুখের দিকে। কোটরে ঢুকে থাকা দুটো ভয়ঙ্কর চোখ এক দৃষ্টে তাকিয়ে দেখে রিতমকে। রিতম অনেক চেষ্টা করেও নড়তে পারে না। স্তম্ভিত হয়ে পড়ে সে। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। তার গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। চিৎকার করতে চায় রিতম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোয় না। বুকের ওপর বসে থাকা মেয়েটা ঘাড়টা একদিকে বেঁকিয়ে ভয়ঙ্কর একটি হাসি হেসে বলে, তোদের এখানে থাকার অনুমতি নেই, চলে যা এখান থেকে, চলে যা। মেয়েটার চেহারাটা ভয়ঙ্কর, চোখ দুটো গভীর এবং ফাঁকা। রিতম কিছু বলতে পারে না। সে ভয়ে জড়সড় হয়ে যায়। চেষ্টা করেও সে নড়তে পারছে না। তার শরীর যেন ভারী পাথরে পরিণত হয়েছে। চিৎকার করতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বেরোয় না। আতঙ্কে চোখ বন্ধ করে নেয় সে। একটা অট্ট হাসিতে ফেটে পড়ে চারপাশ। রিতম, রিতম, কি হয়েছে? ঘুম ভাঙতেই অন্বেষাকে মুখের ওপর ঝুঁকে থাকতে দেখে গতকাল রাতের দৃশ্যটা মনে পড়ে যায় রিতমের। ভয় উঠে বসে কিছুটা দূরে সরে যায় সে। রিতম, আইও, ওকে? কি হয়েছে তোমার? তুমি এত ঘামছো কেন? কি হয়েছেটা কি বলো না। দেখো, তোমার যদি খুব বেশি শরীর খারাপ লাগে তাহলে চলো আমরা ফিরে যাই। অন্বেষাকে সবটা বলতে গিয়েও থেমে যায় রিতম। অন্বেষাকে কথাটা বললে সে কি বিশ্বাস করবে? কাল যেটা দেখলো সেটা কি স্বপ্ন? কিন্তু সে যে অনুভব করছে বুকের ওপরের ভারটা ছিল ঠিক। রিতম তো নিজেও জানে না গতকাল রাতে তার সাথে কি ঘটল। অন্বেষা কিছু একটা বলতেই যাচ্ছিল, এমন সময় দরজায় টোকা পড়ল। অন্বেষা গিয়ে দরজাটা খুলে দিতেই রঘু ঘরে প্রবেশ করে। आप लोग तो अभी निकलेंगे ना? मैंने गाइड को बता दिया है, वॉच टावर ज्यादा दूर नहीं है। 10-15 मिनट में आप लोग पहुंच जाएंगे, पर ज्यादा देर हुई तो सूर्योदय नहीं देख पाएंगे। हाँ, आप लोग जल्दी तैयार हो जाइए। অন্বেষা কিছু বুঝতে না পেরে রিতমের দিকে তাকায়। অন্বেষা রঘুকে না বলতে যাচ্ছিল, এমন সময় রিতম বলল, এই অন্বেষা, রেডি হয় না, কাল অলরেডি দিনটা নষ্ট হয়েছে। আমার মনে হয় জার্নি করে একটু টায়ার্ড, তাই হয়তো এমনটা লাগছে। একটু ঘুরে এলে আশা করছি ব্যাপারটা ঠিক লাগবে। চলো, উঠে পড়ো। আর ইউ শিওর? মানে এই তো একটু আগেই তুমি। আহা, বলছি তো আমার রাইট। খানিক পরেই রিতম এবং অন্বেষা তাদের ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ে। বাতাসে একটা শীতল সুর, আর চারিদিকে অন্ধকার। মৃদু হাওয়া আর চারপাশের নির্জনতা এক অদ্ভুত শান্তির আভাস দিচ্ছে। ওরা তাকিয়ে দেখে পাহাড়ের চূড়াগুলো যেন মেঘের সাথে মিশে আছে। পাখিদের কিচিরমিচির আওয়াজ, পাতার মধ্যে দিয়ে হাওয়ার শীষ আর মাটির নরম গন্ধে মুগ্ধ হচ্ছিল অন্বেষা। ওয়াচ টাওয়ারে পৌঁছতে বেশিক্ষণ সময় লাগে না ওদের। সেখানে পৌঁছেই তারা মুগ্ধ হয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখতে পায়। ভোরের আলো একটু করে চারপাশে ছড়িয়ে পড়ছে। আকাশের রং বদলাতে শুরু করেছে। সূর্যের প্রথম কিরণ পাহাড়ের গায়ে পড়ছে, আর সেই আলোয় পুরো উপত্যকা যেন সোনালি রঙে রাঙিয়ে উঠছে। রিতম, দেখো আকাশে কি সুন্দর রঙের খেলা শুরু হয়েছে। এমনভাবে এত কাছ থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার মতো অনুভূতি আগে সত্যি কোনোদিন কখনো হয়নি, তাই না? রিতম অন্বেষার কাঁধে হাত রেখে বলল, এই ছোট্ট গ্রাম এবং এর সৌন্দর্য আমাদের জীবনের এক অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে, তাই না অন্বেষা? ওয়াচ টাওয়ারে উঠতেই রিতমের মন থেকে আগের দিন রাতের কথা যেন মিলিয়ে যায়। টাওয়ার থেকে
মেঘেদের সাম্রাজ্য দেখা যাচ্ছে। এ যেন এক অপরূপ অনুভূতি। ওয়াচ টাওয়ার থেকে টাইগার হিলে সূর্যোদয় দেখে পাইন বনে একটু ঘোরাঘুরি করে হোমস্টে ফিরে যায় দুজনে। দুপুরে লাঞ্চ সেরে গাইড সহ জঙ্গলের পথে বেরিয়ে পড়ে রিতম এবং অন্বেষা। পাশের হোমস্টের একদল গেস্টও যোগ দিল সেই দলে। আলো আধারি পথ দিয়ে হেঁটে কিছুটা দূরেই কালো পোখরি লেক। জঙ্গলের ভেতর দিয়ে সংকীর্ণ রাস্তায় হাঁটতে হাঁটতে গতকাল রাতের কথাটা আচমকা মনে পড়তেই শরীরটা কেমন কেঁপে ওঠে রিতমের। নির্জন অরণ্যের মাঝে নাম না জানা কত পাখির ডাক শোনা যাচ্ছে। কালো পোখরি লেকের জল কালো আর গভীর, যেন কোনো অজানা রহস্য লুকিয়ে আছে তার মধ্যে। এই পুকুরটা সত্যিই অদ্ভুত। এত কালো জল আমি আগে কখনো দেখিনি। এই পুকুর নিয়ে অনেক গল্প আছে। কেউ কেউ বলে এখানে রাত হলে নাকি অনেক অদ্ভুত আওয়াজ শোনা যায়। লেক দেখে একাই ফিরতে হয় রিতম এবং অন্বেষাকে। বাকি সকলেই ট্রেকিংয়ের পথে গেছে। অন্বেষার যে যাওয়ার ইচ্ছা ছিল না তা নয়, তবে রিতম কেমন যেন চুপচাপ হয়ে পড়েছে। বিয়ের পর কত ঝুঁকি পোয়ানোর পর অবশেষে একসাথে ঘুরতে আসতে পেরেছে তারা, কিন্তু রিতমের যে কি হলো। বারান্দায় দাঁড়িয়ে ভেসে যাওয়া কালো মেঘেদের দিকে তাকিয়ে একরকম আনমনেই কথাগুলো ভাবছিল অন্বেষা। এমন সময় ওয়াশরুমের ভেতর থেকে তীব্র চিৎকারের শব্দে সম্বিত ফেরে তার। কে তুমি? চলে যাও এখান থেকে, চলে যাও। অন্বেষা ভারী অবাক হয়। ঘরে এই মুহূর্তে সে এবং রিতম ছাড়া আর কেউই উপস্থিত নেই। তাহলে এই কথাগুলো কাকে বলছে রিতম? রিতম কি হয়েছে? কাকে কি বলছো তুমি? আমি কই না তো। না, কি বলছো কি তুমি? আমি স্পষ্ট শুনেছি তুমি কাকে যেন চলে যেতে বলছিলে বারবার। আরে আমি আবার কাকে চলে যেতে বলবো? কি যে বলো না, কি শুনেছো? আচ্ছা ওসব ছাড়ো, চলো টহল দিয়ে আসি। চলো। কেন, অসুবিধা আছে? না থাক, চলো যাওয়া যাক। পথে বেরিয়ে মনে হলো ঠিক যেন কোনো স্বর্গরাজ্যে এসে পড়েছে তারা। খুব বেশি হলে ওই ৮০-৯০ জনের বাস এই গ্রামে। প্রত্যেক পরিবারের একটি করে হোমস্টে রয়েছে। অন্বেষা অবাক চোখে দেখে প্রত্যেকটা বাড়ির সংলগ্ন সবজি ও ফুলের বাগানগুলোর দিকে। অন্বেষার ছেলেবেলার প্রায় অনেকটা সময় কেটেছে গ্রামে। মায়ের সঙ্গে মামার বাড়িতেই থাকতো সে তখন। সেখানেও ঠিক এমনভাবেই বাড়ির সামনে সবজি, ফল, ফুল আরও কত কি গাছে ভরে থাকত। শহরে সেসব দেখার জো নেই। বার্চ, জুনিপার, পাইনে ভরা সিঞ্চল অভয়ারণ্য। গতকাল রাতের বৃষ্টির জন্য রাস্তায় কাদা জল জমে রয়েছে। একটা জায়গায় দেখা গেল বড় একটা পাহাড় কেটে বের করা হয়েছে সরু রাস্তা। পাহাড় বেয়ে জল ঝরে পড়ছে। শোনা যায় বন্য প্রাণীরা এখানে জল খেতে আসে। এক ঝাঁক পাখিদের ডাক যেন মধুর সুর তুলেছে এই ঘন জঙ্গলের ভেতরে। রিতম দৃশ্যগুলো লেন্স বন্দি করে নিচ্ছিল। এমন সময় একটি নেপালি কণ্ঠের ডাক ভেসে এলো। চাই কফি পিওগে সব? অন্বেষা এবং রিতম ঘুরতেই দেখে বছর 18-19-এর একটি উজ্জ্বল পাহাড়ি ছেলে। এই কনকনে ঠান্ডাকে বুড়ো আঙুল দেখিয়ে ছেলেটি স্রেফ একটা হাফ হাতা টি শার্টে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। মাথায় রংচটা একখানা টুপি এবং পায়ে হাওয়াই চপ্পল। রিতম এবং অন্বেষা ঘুরতেই একগাল হেসে আবার জিজ্ঞেস করল, लगता है आप लोग यहाँ पहली बार आए हो। जंगल के अंदर बहुत खतरा हो सकता है साहब। আমতা আমতা গলায় ভাঙা ভাঙা হিন্দিতে রিতম প্রশ্ন করে, क्यों, क्या प्रॉब्लम है अंदर? মানে ওই ভূত? হো হো করে হেসে ওঠে বিষ্ণু। भूत? नहीं 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 नहीं, भूत नहीं, वो सब कुछ नहीं, उससे भी भयानक डरावनी चीता। की चीता? डरो मत साहब, अंधेरा होने में वक्त है अभी। चाय पी लो फिर साथ में लौटेंगे।
वैसे बा आप लोग कहाँ रुके हो? সুনন্দিনী হোমস্টে। कल दोपहर को ही आए थे हम लोग। রিতম লক্ষ্য করে বিষ্ণুর ঠোঁটের চওড়া হাসিটা যেন মিলিয়ে যায়, কেমন যেন উদাসীন দেখায় তাকে। सुनंदिनी होम स्टे? हाँ, लेकिन क्या बात है? क्यों, मतलब क्या हुआ? आप अचानक ऐसे उदास हो गए? আলতো করে ঘাড়টা নাড়িয়ে আবার ফ্যাল করে হেসে ওঠে বিষ্ণু। তবে এই হাসিটা অন্যরকম। कुछ नहीं साहब, यादें भी कमाल करते हैं। इंसान चले जाते हैं पर यादें रह जाते हैं। शाम हो गया है, चलिए साहब। আর কোনো কথা বলে না কেউই। ঝুপ করেই অন্ধকার নেমে আসে ফিরতি পথে। বিষ্ণুর বাড়ি সুনন্দিনী হোমস্টের পাশে। ছেলেটা বেশ প্রাণবন্ত। রঘু ওদের ফিরতে দেখেই 2 কাপ কফি দিয়ে যায় ঘরে। ফেরার পর থেকেই রিতম বারান্দায় দাঁড়িয়ে কি যেন একটা ভাবছে। কফির কাপ দুটো বারান্দার ছোট্ট টেবিলটায় রেখে দেয় অন্বেষা। রিতমের কাঁধে একটা হাত রাখতেই চকিতে কেঁপে ওঠে সে। ভয়ার্ত চোখে তাকিয়ে আছে সে। রিতম, কি হয়েছে বলো তো তোমার? রিতম কোনো উত্তর না দিয়ে আরও কাছে টেনে নেয় অন্বেষাকে। এখানে আসার পর থেকে এক মুহূর্ত ওদের একসাথে সময় কাটানো হয়নি। অন্বেষার কাঁধে মুখটা নামিয়ে আনে রিতম। একটা সুন্দর পারফিউমের গন্ধ নাকে পৌঁছয় রিতমের। পারফিউমের গন্ধটা বড়ই অচেনা ঠেকে রিতমের। অন্বেষা তার ডান হাতটা তুলে শক্ত করে মুঠোয় ভরে নেয় রিতমের চুল। উষ্ণ চুম্বনে ভরিয়ে দেয় রিতমের গাল, গলা এবং ঠোঁট। রাস্তার আবছা আলো গাছের পাতার মাঝখান থেকে উঁকি দিয়ে এসে পড়েছে বারান্দায়। সেই আলোয় স্পষ্টভাবে কিছুই দেখা যাচ্ছে না। রিতম মন্ত্র বিমুগ্ধের মতো দাঁড়িয়ে থাকে চুপটি করে। অন্বেষা তার বুকের ওপর কাল বৈশাখী ঝড় তুলেছে। হঠাৎ কানের কাছে ঠোঁটটা নিয়ে যায় অন্বেষা। ধীরে ধীরে ফ্যাঁসে গলায় বলে, আগেই বলেছিলাম চলে যায় এখান থেকে, বারবার বলেছিলাম, আমার কথা শুনলি না তো? বা দেখ দেখ কি কি হয় তোদের সাথে। পাথরের মতো চমকে যায় রিতম। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার। হৃৎপিণ্ডের ওঠা নামা দ্রুত হয়ে আসে। জোরে এক ধাক্কায় সরিয়ে দেয় সে অন্বেষাকে। দৌড়ে গিয়ে লাইটের সুইচটা টিপতেই বারান্দার আলোটা জ্বলে ওঠে। অন্বেষা বারান্দার মেঝেতে এক কোণে বসে আছে, তার দৃষ্টি স্থির। রিতম কাঁপা কাঁপা গলায় ডাকে, অন্বেষা, এই অন্বেষা, কি কি হয়েছে তোমার? না কি সব বলছিলে তুমি কাল রাতেও? তার মানে তুমি, এই দেখো, আমার কিন্তু এসব একদম মজা পছন্দ নয়। দিস ইজ নট ইভেন ফানি অ্যাট অল। তুমি জানো আজ সারাটা দিন কেমন কেটেছে আমার। সকাল থেকে শুধু এটাই ভাবছিলাম কালকে রাতের কথাটা তোমায় কিভাবে বলবো। কি হলো? এই চুপ করে আছো কেন? এখন তো মনে হচ্ছে মা ঠিকই বলে, তুমি বড় ইম্যাচিওর। দূর, মুডটাই ভেস্তে দিল। বারান্দা থেকে ঘরে ঢুকে পার্টসটা নিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে যায় রিতম। হোমস্টে থেকে কিছুটা এগোতেই চোখে পড়ে বনফায়ার ঘিরে বসে আছে 3 জন। রিতম সেই দিকেই পা বাড়ায়। अरे आइए बैठिए। तो कौन से होम स्टे पे रुके हैं आप? একটা ফর্সা সমবয়স্ক লম্বা চওড়া ছেলে জিজ্ঞেস করে রিতমকে। রিতম একটু আগে ঘটে যাওয়া ঘটনাটা এক প্রকার ঝেড়ে ফেলার চেষ্টায় বলে, ওই তো সুনন্দিনী হোমস্টে। আরে মশাই বাঙালি নাকি? এবার ওদের দলেরই এক মাঝবয়সী লোক কৌতূহলের স্বরে জিজ্ঞেস করে রিতমকে। রিতম উৎসাহিত কণ্ঠে বলে, হ্যাঁ, আপনারাও? হ্যাঁ, আমরাও। দীপ্ত, প্রদ্যুৎ এবং চিন্ময় নিজেদের পরিচয় দেয় একে একে। ওরা 3 জনই একদম ছেলেবেলার বন্ধু। মাঝে মাঝেই ব্যস্ত জীবনের চোখ বেঁধে দিয়ে লুকোচুরি খেলতে বেরিয়ে পড়ে এরকমই কোনো নিরিবিলি জায়গায়। প্রদ্যুৎ এবার জিজ্ঞেস করে, তা কতদিন হলো এসেছেন? এই কালই এসেছি। একা? সঙ্গে আর কেউ আসেনি? হ্যাঁ, আমার স্ত্রীর সঙ্গে এসেছি। ও রুমে আছে। আমি ভাবলাম একটু চারপাশটা ঘুরে দেখি। দীপ্ত এতক্ষণ চুপ করেই শুনছিল সবার কথাবার্তা। এবার সে বলল, বেশ করেছেন,
ঘুরতে এসেও যদি ঘরেই বসে থাকেন তাহলে মজাটা কোথায়? আহা, দাঁড়িয়ে কেন? বসুন না, আসুন আসুন। একটা কাঠের পাটাতনের ওপর বসে পড়ে রিতম। প্রদ্যুৎ জিজ্ঞেস করে, তা কেমন লাগছে জায়গাটা? ও হো হো হো, ওই দেখুন, আপনার নাম কি সেটাই তো জানা হয়নি। আমি রিতম। হ্যাঁ, জায়গাটা বেশ সুন্দর, কিন্তু এখানে বাতাসটা কেমন কেমন একটা কেমন একটা অস্থির। চিন্ময় বিস্ময়ের সুরে বলে, সেই কি মশাই, আরে এত সুন্দর জায়গার দুটো পাবেন না। হ্যাঁ, এটা ঠিক যে এখানে এলে বাইরের জগতের সাথে সম্পর্কটা ছিন্ন হয় এক প্রকার, তবে তাতেও কিন্তু আমাদেরই লাভ। আমি তো বলি নিজের ভিতরটাকে ডিস্কিফাই করার এটা একেবারে মোক্ষম স্থান। না, সেটা না, কেমন যেন মনে হয় কিসের একটা দুঃখ ছড়িয়ে আছে সারা হোমস্টের দেওয়াল জুড়ে। দাঁড়ান, আপনি সুনন্দিনী হোমস্টেতে আছেন বললেন না? হ্যাঁ, কেন বলুন তো? রিতম লক্ষ্য করে সামনে বসে থাকা 3 জন লোক একে অপরের দিকে তাকায়। রিতম কিছু প্রশ্ন করতেই যাচ্ছিল, এমন সময় প্রদ্যুৎ ভীষণ স্বাভাবিক কণ্ঠেই বলল, না না, ও কিছু না, আসলে আমরাও ওখানে একবার ছিলাম, বেশ ভালোই আতিথেয়তা ওদের, যদিও অনেক দিন আগের কথা। আমরা বন্ধুরা মাঝে মাঝে এখানে চলে আসি, ওই যে চিন্ময় বলল ডিটক্সিফাই, ওই কারণে। তবে কিনা বেশ কিছু মাস ধরে ওই তো হোমস্টেটা বন্ধ ছিল, এই 1-2 সপ্তাহ আগে সম্ভবত খুলেছে নতুনভাবে। এর মাঝেও আমরা আরও কয়েকবার এসেছিলাম, তাই জানি। আমরা এখন যেখানে আছি সেই জায়গাটাও বেশ ভালো, ওই যে ওই হোমস্টেটা দেখছেন ওখানে আছে। আঙুলের নির্দেশে একটা হোমস্টে দেখিয়ে দেয় সামনের ভদ্রলোকটি। আচ্ছা, ওই হোমস্টে বন্ধ ছিল বললেন, তাই তো? কিন্তু কেন কিছু জানেন? ওই যে আপনি বললেন না, পুরো হোমস্টের দেওয়াল জুড়ে শোকের ছায়া, সেই শোকের নামটা কি জানেন? কি? একটা দীর্ঘশ্বাস ফেলে ভদ্রলোক। সুনন্দিনী। ভারী অবাক হয় রিতম। সুনন্দিনী? হ্যাঁ, সুনন্দিনী। সানন্দা দেবীর একমাত্র মেয়ের নাম সুনন্দিনী। বেশ মিষ্টি দেখতে ছিল মেয়েটিকে, প্রাণবন্ত, স্বপ্ন মাখানো বড় বড় দুটো চোখ, পিঠ ছড়ানো কালো ঘন কোকড়ানো চুল। হোমস্টেকে সারাক্ষণ মাতিয়ে রাখত সুনন্দিনী। সুনন্দিনী তখন খুবই ছোট, যখন তার বাবা এই পৃথিবী ছেড়ে চলে যায়। সানন্দা দেবী একাই সামলেছেন সবটা, মেয়েকে, হোমস্টের ব্যবসাটাকে, সবটা। সুনন্দিনী স্বপ্ন দেখত একদিন নাকি খুব ধুমধাম করে বিয়ে হবে তার। এক এক করে তার সব ছেলেবেলার বান্ধবীগুলোর বিয়ে হয়ে গেল, তবে তার সেই সৌভাগ্য আর হয়নি। দিন দিন কেমন মনমরা হয়ে উঠছিল সুনন্দিনী। সারাদিন সানন্দা দেবীকে বলতো যে বিয়ে করতে চায়। তার বাবা চলে যাওয়ার পর থেকেই এমনটা হয়েছিল সম্ভবত। একদিন ওই হোমস্টেতে 5 জন বন্ধুর সাথে ঘুরতে আসে রাকেশ। তারপর? রাকেশ সুনন্দিনীর মতোই প্রাণবন্ত, হ্যান্ডসাম একটি ছেলে। সেও খুবই মিশুকে, যদিও এগুলো সবই শোনা কথা। শোনা যায় প্রথম দিন থেকেই নাকি হোমস্টের সকলকে একেবারে মাতিয়ে তুলেছিল রাকেশ। সুনন্দিনীর সাথেও বেশ ভাব হয়ে গিয়েছিল। রাকেশের এই মিশুকে স্বভাবটাকে সুনন্দিনী ভালোবাসা ভেবে ভুল করে বসে। রাকেশ সুনন্দিনীর মনের কথা জানত না, সে সুনন্দিনীকে বন্ধু চোখেই দেখত। রাকেশ একদিন ঘুরতে বেরিয়ে সুনন্দির জন্য একটা লকেট কিনে নিয়ে আনে। লকেটটা পেয়ে সুনন্দিনী সে কি খুশি। সুনন্দিনীর কাছে ওই লকেটটা ছিল ওর ভালোবাসার দেওয়া প্রথম উপহার। এতদিনের স্বপ্ন সত্যি হওয়ার পথে এগিয়েছে, এমনটাই ধারণা হয়ে গেছিল তার। কিন্তু রাকেশ কি একেবারেই আন্দাজ করতে পারেনি গোটা বিষয়টা? না, একেবারেই না। যেদিন রাকেশ এবং ওর বন্ধুরা চলে যাচ্ছিল, সেদিন সানন্দা দেবী বারবার ধন্যবাদ জানিয়েছিলেন অত সুন্দর একটা অতিথিয়তার জন্য। যাওয়ার আগে সুনন্দিনীকেও শুভকামনা জানিয়েছিল। সেই সময় সুনন্দিনী কাউকে কিচ্ছুটি জানায়নি, তবে তার চলে যাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়েছিল সে। তাকে একেবারেই সামলানো যাচ্ছিল না। কাঁদতে কাঁদতে এক প্রকার হুড়মুড়িয়ে ছুটে বেরিয়ে চলে গেছিল হোমস্টে থেকে। হোমস্টে থেকে কিছুটা এগিয়ে একটা মার্কেটের সামনে ওদের গাড়িটাও দাঁড়িয়েছিল। সুনন্দিনীকে দেখে রাকেশ গাড়ি থেকে নামতেই
তাকে জড়িয়ে ধরে সুনন্দিনী। তার মনের সকল অনুভূতির কথা জানিয়ে দেয় তাকে। মার্কেটের অতগুলো লোকের পরোয়া না করেই সে চিৎকার করে বলে দেয় রাকেশকে যে সে কতটা ভালোবাসে তাকে এবং তাকে বিয়ে করতে চায়। সুনন্দিনীর এই হেন ব্যবহারে হকচকিয়ে যায় রাকেশ। তার বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করতে চায় সন্তর্পণে। তারপরে মুক্ত করে নিয়ে স্পষ্ট জানিয়ে দেয় সুনন্দিনীকে যে সে কখনোই ভালোবাসতে পারবে না, কারণ রাকেশের ভালোবাসার মানুষ তার শহরে অপেক্ষা করছে তার জন্য। সামনেই ওদের বিয়ে। রাকেশ কিন্তু খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করেছিল ম্যাটারটা, তবে সুনন্দিনী এটা মানতে পারেনি। আমি তো ভাবতেই পারছি না সুনন্দিনীর জন্য কতখানি কঠিন ছিল সত্যিটা সবার সামনে মেনে নেওয়া। কঠিনই বটে, মানতে পারেনি। জানেন, সেদিন কাঁদতে কাঁদতে হোমস্টেতে ফিরে গেছিল। ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল সুনন্দিনী। সানন্দা দেবী হাজার ডাকেও সে দরজা খোলেনি। সানন্দা দেবী ভেবেছিল হয়তো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে সবটা। পরের দিন সকাল থেকে অনেক ডাকাডাকির পরেও যখন ভিতর থেকে কোনো সাড়া পায় না, তখন বাধ্য হয়ে লোক ডেকে দরজা ভাঙতে হয়। দরজা খুলেই সিলিং থেকে ঝোলা একজোড়া পা চোখে পড়েছিল সানন্দা দেবীর। এত বছরের লড়াই সব এক নিমেষে শেষ হয়ে গেছিল তার। চিন্ময় এবার থামে, একটু যেন আনমনা দেখায় তাকে। রিতমের চোখে তখনও অনেক প্রশ্ন। প্রদ্যুৎ তাকিয়েছিল সেদিকেই। আচমকা নীরবতা ভেঙে দীপ্ত বলে উঠল, হ্যাঁ, তারপরেই সানন্দা দেবী সিদ্ধান্ত নিয়েছিল হোমস্টেটা কিছুদিন বন্ধ রাখার। আমাদের তার পরের সপ্তাহতেই এখানে আসার কথা ছিল আমাদের পরিবার নিয়ে। সুনন্দিনী হোমস্টেতে রুমও বুক করা ছিল। হোমস্টে থেকে ফোন করে বুকিং ক্যান্সেল করা হয়েছিল। তখন অবশ্য এত কিছু জানতাম না। তার পরের সপ্তাহে আমরা এসেছিলাম ঠিকই, তবে এখন যেখানে আছি সেখানেই ছিলাম। সেখানের যে মালিক, তার মুখেই আমাদের সবটা শোনা। তাও ওই ঘটনাটা হবে মাস 7-8 আগের। শুনলাম সানন্দা দেবীর আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে পড়েছিল, তাই আবার নতুন করে বুকিং নেওয়া শুরু করেছে। এই 2-1 সপ্তাহ হচ্ছে। তবে আর আগের মতন ব্যাপার নেই, জানেন তো। সুনন্দিনীকে চোখের সামনে দেখেছি তো, তাই ওখানে আর থাকতে পারলাম না। কে জানে অন্ধকারের ভেতর থেকে সুনন্দিনী বেরিয়ে এলো। কি বলো চিন্ময়দা? তিনজন বন্ধু এবার হো হো করে হাসতে লাগলো। রিতমের মনের অস্বস্তিটা যেন এখনো একই রকম রয়েছে। সে উঠে পড়ে। একই উঠে বললেন যে? হ্যাঁ, আসলে নতুন জায়গা তো। আচ্ছা, আমার ওয়াইফ একা আছে রুমে। অনেকক্ষণ তো হলো। বেশ, তাহলে পরে দেখা হচ্ছে আমাদের আবার। হোমস্টেতে ফিরতেই রিতমকে দেখা মাত্র রঘু বলল, साहब आप कहाँ थे? मैडम को कितनी चोट आई है? কি চোট আই হ্যাঁ? মানে কি হয়েছে? কি হয়েছে? हाँ, आप तो जल्दी में निकल गए। मैं रात को खाने के बारे में पूछने गया था। दरवाजा खोलते ही देखा मैडम की सर में चोट है। शायद मैडम रो भी रहे थे। उन्होंने कहा कि रात को कुछ नहीं खाएगी। आप क्या खाओगे साहब? রাতের খাবারটা ঘরেই দিয়ে যেতে বলে এসছে রিতম। রুটি আর যে কোনো একটা সবজি, তাই দুজনে দিব্যি খেয়ে নেবে। অন্বেষার কপালের একদিকটা বেশ ফুলে গেছে। তখন ওইভাবে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া উচিত হয়নি রিতমের। হ্যান্ড লাগেজটা হাতড়ে একটা অয়েনমেন্ট বের করে আনে রিতম। পাহাড়ে বেড়াতে এসেছে, পরে টোরে চোট পেলে লাগতে পারে, এই ভেবেই মা কয়েকটা প্রয়োজনীয় ওষুধ একরকম জোর করেই ঢুকিয়ে দিয়েছিল ব্যাগে। এখন সত্যিই কাজে লাগছে। আঙুলে করে কিছুটা অয়েনমেন্ট নিয়ে অন্বেষার ক্ষততে লাগিয়ে দিতে গেলে অন্বেষা এক ধাক্কায় রিতমের হাত সরিয়ে দেয়। অভিমানে মুখ ফিরিয়ে রাখা অন্বেষাকে স্নেহের বাঁধনে কাছে টেনে নেয় রিতম। সরি, ভেরি সরি, মানে ভুল হয়ে গেছে। আসলে তখন তুমি ওরকম করে বললে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। অন্বেষা কিছু বলে না। রিতম অন্বেষার ক্ষততে ওষুধটা লাগাতে গেলে ব্যথায় কেঁপে ওঠে অন্বেষা। ব্যথা বিয়ের পর থেকে এই একটা জিনিসই কনস্ট্যান্ট সঙ্গ দিয়েছে তাকে।
বিয়ের আগে বাবা মা যেই অন্বেষার সাথে গলা উঁচু করে কখনো কথা পর্যন্ত বলেনি, কোনোদিন সেই অন্বেষা মুখ বন্ধ করে সহ্য করে গেছে শাশুড়ির একের পর এক মানসিক নির্যাতন। কতবার রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেললেও কেউ একবারও তার চিৎকার শুনে ছুটে এসে মলম লাগিয়ে দিয়ে যায়নি তার ক্ষততে। তবে রিতম সবসময় তার ভরসার মানুষ হয়ে থেকেছে তার পাশে। রিতম জানে তার মায়ের সমস্যাটা। বড় ছেলে যখন বিদেশে গিয়ে একেবারে পাকাপোক্তভাবে বসবাস শুরু করে দিল, তখন থেকেই মা কেমন যেন একটু একটু করে বদলে যেতে লাগলো চোখের সামনে। একসময় সদা হাসি খুশি থাকা মানুষটা এখন কেমন যেন খিটখিটে হয়ে উঠেছে, সব সময় কেমন যেন একটা বিরক্তি ভাব চেহারায়। আর কেউ জানুক না জানুক, রিতম এটা ভালো করেই জানে তার মা সব কিছু প্ল্যান হয়ে যাওয়ার পরেও কেন তাদেরকে ফ্লোরিডায় তার দাদার কাছে যেতে দিতে চায়নি। তখন কি হয়েছিল তোমার? হ্যাঁ, আমাকে ওভাবে সরিয়ে দিলে, একবার ফিরে তাকালেও না, হন হন করে বেরিয়ে গেলে। কোথায় ছিলে তুমি এতক্ষণ? এই অনেশা, তোমাকে বলা হয়নি জানো, গতকাল রাতে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছিলাম। কি জানি, হয়তো নতুন জায়গা, তাই তুমি যখন এইভাবে কথাগুলো বললে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, আমি সত্যিই বুঝতে পারিনি। আমি তো শুধু এটাই জিজ্ঞেস করেছিলাম যে তোমার মায়ের জন্য মন খারাপ লাগছে কিনা। বাড়ির কারোর সাথেই তো যোগাযোগ করা যাচ্ছে না, কিন্তু এই প্রশ্নে তুমি এতটা রিঅ্যাক্ট করলে। রিতমের হৃদস্পন্দন আবার বেড়ে গেছে। অন্বেষা যদি তাকে সত্যি এই কথাগুলো বলে থাকে, তবে সে তখন যেটা শুনল, না, মনের ভুল নয়, স্পষ্ট শুনেছে সে নিজের কানে। পেছন থেকে হিস হিসে কণ্ঠে কানের খুব কাছ থেকে করেছিল কেউ প্রশ্নটা। সেই কারণেই তো গতকালের স্বপ্নটা দগদগে ঘায়ের মতো জীবন্ত হয়ে উঠেছিল কয়েক মুহূর্তের জন্য। কিন্তু তাহলে এখন অন্বেষা যেটা বলছে সত্যি তো। স্বপ্নটার ব্যাপারে তো অন্বেষা কিছুই জানতো না, রিতম তো কিছুই বলেনি তাকে। রাতে রঘুদা ইচ্ছে করেই বোধহয় দুটো রুটি আর খানিক তরকারি বেশি দিয়ে যায় ওদের ঘরে। অনেক জোড়াজুড়ির পর খেতে রাজি হয় অন্বেষা। অন্বেষা শুয়ে পড়তেই বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরায় রিতম। এখানে আসার পর থেকে তার সাথে যা যা ঘটেছে সেগুলো কি নেহাতি কাকতালীয় ঘটনা, নাকি না? আর এসব কথা ভাবতে চায় না রিতম। অন্তত বাকি রাতটুকু শান্তিপূর্ণ ঘুমে ডুবে যেতে চায় সে। মাঝরাতে আচমকা ঘুমটা ভেঙে যায় রিতমের। আবার সেই ভারটা অনুভব করে সে বুকের ওপর। চোখ মেলতেই ড্রিম লাইটের হলদে আলোতে সে স্পষ্ট দেখে অন্বেষা তার বুকের ওপর এসে বসেছে। ঘাটটা যেন একদিকে হেলানো, কেমন অদ্ভুতভাবে হাসছে সে। হকচকিয়ে গিয়ে রিতম বলে, অনেশা, অনেশা, কি করছো তুমি? অন্বেষা ঝুঁকে নেমে আসে রিতমের দিকে এবং হঠাৎ করেই রিতমের গলা চেপে ধরে। রিতম নিঃশ্বাস দিতে পারছে না, তার চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। রিতম নিজের সমস্ত শক্তি জড়ো করে অন্বেষার হাত থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করে, কিন্তু অন্বেষার শক্তি অমানসিক। চেষ্টা করেও যেন হাত পা নাড়াতে পারে না সে। এক অদৃশ্য শক্তির বাঁধনে বাঁধা পড়েছে তার সমস্ত শক্তি। রিতম কাতর স্বরে ডাকে, কি করছো তুমি? আমি রিতম, আমি রিতম, আমি রিতম। অনিশা, ছাড়ো, ছাড়ো, আমার লাগছে, ছাড়ো, ছাড়ো। রিতমের ডাকে কাজ হয়। ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে অন্বেষার ভয়াবহ চেহারাটা। ঘোর কাটতেই জ্ঞান হারিয়ে বিছানায় লুটিয়ে পড়ে সে। সকাল থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে আজ। অন্বেষার গা পুড়ে যাচ্ছে জ্বরে। রঘুদা থার্মোমিটার দিতে এলে তাকে ঘরের ভেতরে ডাকে রিতম। রঘুদা, একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি করে বলবে? প্রশ্নটা শোনা মাত্রই মাথাটা নিচু করে নেয় রঘু। जी पूछिए ना साहब, कोई जरूरी बात है क्या? हाँ, जरूरी बात ही है। আচ্ছা রঘুদা, সত্যি কথা বলো তো, এই হোমস্টেতে, বিশেষ করে এই ঘরে কি কোনো সমস্যা রয়েছে?
রিতমের মুখ থেকে প্রশ্নগুলো শুনেই রঘুর চোখ দুটো বিস্ফারিত হয়ে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলে, सब ऐसी कोई बात नहीं है, पर आप ऐसे क्यों पूछ रहे हैं? রঘুদা, আমি সব শুনেছি। সুনন্দিনীর ব্যাপারে সবটাই আমার জানা। কিছু লুকিও না আমার সামনে। ওদিকে তাকিয়ে দেখো, অন্বেষা তাকাতেও পারছে না। কাল ওর জন্মদিন, আমরা কত কিছু প্ল্যান করেছিলাম রঘুদা। आप समझ नहीं रहे हो साहब, ऐसी कोई बात होती तो मैं जरूर बताता। आप बाकी से भी पूछ सकते हैं। हाँ, एक हादसा हुई थी, पर इसका उससे क्या लेना देना? आप लोग आजकल के जमाने के पढ़े लिखे होकर भी ऐसी सोच रखते हो। ये देखकर बड़ी हैरानी हो रही है साहब। রিতম আর কোনো কথা বলতে পারে না। সত্যি তো, কি সব ভাবছে সে। রঘুদার কথাগুলো সপাটে চড়ের মতো গিয়ে লাগে রিতমের এতদিনের বিশ্বাসে। যে রিতম এতদিন জোর গলায় বলে এসেছে সে এসব নেগেটিভ এন্টিটি, অলৌকিক বিষয় এসব কিছু বিশ্বাস করে না, কিন্তু আজ কেন তার সমস্ত বিশ্বাস ভিত্তিহীন দেখাচ্ছে? অন্বেষা তো এর আগে কখনো এমন ব্যবহার করেনি। মেঘের গর্জন যেন বেড়েই চলেছে, সেই সঙ্গে অন্বেষার শরীরের তাপমাত্রা। জ্বরটা যেন কিছুতেই নামছে না। চোখের কোলে কালি পড়ে গেছে এক রাতের মধ্যে। অন্বেষার পাশে গিয়ে রিতম বসে, তার মাথায় আদর করে বিলি কেটে দেয়। এক প্রকার নিষ্প্রাণ হয়ে বিছানা কামড়ে পড়ে রয়েছে মেয়েটা। কোনো ওষুধেই যেন কাজ দিচ্ছে না। এই অবস্থায় বাড়ি ফেরাটাও যে সম্ভব নয়। চোখ মেলেও যে তাকাতে পারছে না অন্বেষা। এখানে রাত নামলেই চারপাশটা কেমন যেন শুনশান হয়ে পড়ে। বড় বড় গাছগুলোর ছায়া বিশাল দৈত্যের মতো এসে পড়ে হোমস্টেগুলোর ওপরে। অন্বেষা একইভাবে বিছানা কামড়ে পড়ে রয়েছে। রিতম তার ডান হাতটা অন্বেষার নরম গালে রাখে। অন্বেষার ভারী নিঃশ্বাস এসে পড়ে রিতমের হাতে। ভ্রু কুঞ্চিত দৃষ্টিতে একভাবে অন্বেষার দিকে তাকিয়ে থাকে রিতম। অন্বেষার কষ্টটা কিছু করে যদি কমানো যেত। আজ সারা দিনে একটা বারও কথা হয়নি তাদের। এতগুলো বছরের সম্পর্কে এই প্রথমবার এমনটা হলো। বিকেলের দিকে জ্বরটা কিছুটা কমেছিল, কিন্তু না, এখন আবার সেই একই রকম লাগছে সবটা। অন্বেষার মুখের ওপর উড়ে আসা চুলগুলো সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই একটা ঠান্ডা বাতাস আচমকাই তাকে ছুঁয়ে বেরিয়ে যায়। আশ্চর্য, ঘরের জানলাগুলো সবই বন্ধ, এমনকি বারান্দার দরজাটাও। তাহলে একবার গোটা ঘরে চোখ বুলিয়ে নেয় রিতম। না, কেউ কোথাও নেই। একটা শব্দ কানে আসে এবার, ফোঁটা ফোঁটা জল পড়ার শব্দ। হ্যাঁ, বাথরুম থেকে আসছে শব্দটা। তাহলে কি ভুলবশত কল খুলে এসেছে সে? কলের মুখটা চেপে বন্ধ করে দেয় রিতম। ফিরে এসে অন্বেষার টেম্পারেচারটা আরেকবার চেক করে নেয় সে। যাক, একটু কমেছে জ্বরটা। ঘরটা অন্ধকারাচ্ছন্ন এবং হিম শীতল। জানালাগুলো দম বন্ধ করা পরিবেশে আবদ্ধ। বাতাসে একটা অদ্ভুত আষ্টে গন্ধ আস্তে আস্তে রিতমের মনকে ভরিয়ে তুলছে। রাতে আচমকা একটা গোঙানির শব্দে ঘুম ভেঙে যায় রিতমের। চোখ খুলে পাশে তাকাতেই দেখে অন্বেষা সেখানে নেই। চারিদিক নিস্তব্ধ। বিছানা থেকে নেমে বাথরুমের দিকে পা বাড়ায় রিতম। বাইরে থেকে দরজা বন্ধ, ভেতর থেকে জল পড়ার শব্দ আসছে। তার সঙ্গে একটা গুনগুন শব্দ, একটা পরিচিত পুরনো বাংলা গানের সুর। কিন্তু এ কি? বাথরুমের লাইট জ্বালায়নি কেন অন্বেষা? লাইটের সুইচটা অন করে দরজায় মৃদু টোকা দিতেই থেমে যায় সেই সুর। অন্বেষা কোনো সাড়া পায় না। নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে রিতম। জলের শব্দটা তখনও শোনা যাচ্ছে। কি একটা ভাবনা মাথায় আসতেই জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে রিতম, কিন্তু কোনো লাভ হয় না। দরজার নবটা ঘুরিয়ে প্রাণপণে খোলার চেষ্টা করে রিতম, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। আরও কয়েকবার ধাক্কা দিতে গিয়ে আচমকা গায়ের সর্বস্ব রোম খাড়া হয়ে যায় রিতমের। পেছনের দিক থেকে ভেসে আসা ডাকটা ঠিক কানে পৌঁছেছে তার। অন্বেষার গলা। বিছানার দিকে তাকাতেই পায়ের তলার মাটিটা সরে যায় রিতমের। অন্বেষা উঠে বসেছে বিছানার ওপর।
কি হলো রিতম? ওখানে দাঁড়িয়ে কি করছো তুমি? বাথরুমের ভেতরে জল পড়ার শব্দটা আচমকাই থেমে যায়। রিতম বাথরুমের দরজার নবটা ঘোরাতেই দরজাটা খুলে যায়। ভেতরে কেউ কোথাও নেই, এমনকি বাথরুমের ফ্লোরটাও একেবারে শুকনো। কি হলো রিতম? না, কিছু না। ফিরে এসে নিজ স্থানে বসে একটা সিগারেট ধরায় রিতম। কি হলো তার সঙ্গে এগুলো? সে কি তবে হ্যালুসিনেট করলো এত কিছু? জল পড়া, গুনগুন করে শব্দ ভেসে আসা, সুর, এত চেষ্টার পরেও দরজা না খোলা, সবটা তার হ্যালুসিনেশন। অন্বেষার দিকে তাকাতেই দেখে অন্বেষাও তার দিকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কি হয়েছে রিতম? তুমি ঠিক আছো তো? এখানে আসার পর থেকেই সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তোমার এত শরীর খারাপ, নেটওয়ার্কটাও নেই যে বাড়িতে খবর দেব। রিতমের হাতের ওপর হাত রাখে অন্বেষা, বরফের মতো ঠান্ডা হাত। আমি এখন ঠিক আছি রিতম, চলো আমরা কালকেই ফিরে যাই। এখানে এখানে আসার পর থেকে এত অশান্তি, এত এত সমস্যা, সত্যি আর ভালো লাগছে না, আর পারছি না। এই হোমস্টেতেও মানে এখানে আসার পর থেকে আমার আমার কেমন যেন একটু অস্বস্তি হচ্ছে, যেন মনে হচ্ছে সারাক্ষণ দুটো চোখ আমাকে গিলতে আসছে। কই, তুমি তো এই ব্যাপারে আগে কিছু বলনি আমায়। বলিনি কারণ আমি নিজেই শিওর নই ব্যাপারটা নিয়ে। হয়তো আমার মনের ভুল, তবু একটা আনন্যাচারাল ব্যাপার আছে এই হোমস্টেটায়। আমাদের হানিমুন, বিয়ের পর আমার প্রথম জন্মদিন, এভাবে সবকিছু মাটি হয়ে যাবে আমি সত্যিই ভাবিনি। এতক্ষণে পুরোপুরিভাবে ঘোর কাটে রিতমের। অন্বেষার জন্মদিনের কথা কি করে ভুলে গেল সে? 12টা বেজে গেছে অনেকক্ষণ। আজই তো অন্বেষার জন্মদিন। বাকি সিগারেটটুকু অ্যাশট্রেতে ফেলে বিছানায় উঠে বসে রিতম। হে, দেখেছো, একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে। এই আসার আগে কত প্ল্যানিং করে এসেছিলাম। চেয়েছিলাম তোমার জন্মদিনটা স্পেশালভাবে সেলিব্রেট করব, কিন্তু কি হয়ে গেল। উফ, তুমি না এমন করছো যেন জন্মদিন চলে গেছে। কালকে সারাদিন তো পড়েই আছে। তাছাড়া জন্মদিনের গিফট তো তুমি কালকেই দিয়ে দিয়েছো আমায়। গিফট? হ্যাঁ, এই তো, এই যে এই লকেটটা। নিজের গলার দিকে ডান হাতটা নিয়ে গিয়ে লকেটটা দেখায় অন্বেষা। রিতম কিছু বুঝে ওঠার আগেই অন্বেষা জড়িয়ে ধরে তাকে। রিতমের উষ্ণ বুকে মুখ গুঁজে বলে, কাল তুমি রাগ করে চলে যাওয়ার কিছুক্ষণ পর ওই মেয়েটা এসে এই লকেটটা দিয়ে যায় আমায়। প্রথমে ভেবেছিলাম পরবো না, তারপর যখন তুমি বললে ওই দুঃস্বপ্নটার কথা তখন ভাবলাম বৃথাই অভিমান করা। অন্বেষাকে নিজের বুকের ওপর থেকে সরিয়ে দেয় রিতম। কোন একটা অচেনা মেয়ে এসে কী জিনিস তোমাকে দিয়ে গেল, তুমি সেটা পরে নিলে। একবার আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না? অন্তত মেয়েটা কে, কোত্থেকে এসছে, সেই সব কিছু তো জিজ্ঞেস করতে হয়। কিন্তু ও যে বললো তুমি ওকে এটা দিয়ে পাঠিয়েছো। তুমি আমাকে চেনো তো? হ্যাঁ, তোমার বার্থডে গিফট আমি অন্য একজনের হাত থেকে তোমাকে পাঠাবো? দেখ, কোনো দাম বলেছে কি? কাল সকালে রঘুদাকে বলে খোঁজ পাওয়া যেতে পারে। নাম? হ্যাঁ, নাম বলেছিল তো। কি যেন নামটা? হ্যাঁ, সুনন্দিনী। বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে থাকে রিতম। ঠিক শুনছে সে, সুনন্দিনী। ভয়ে হাত পা শক্ত হয়ে আসে তার। কাঁপা কাঁপা হাতটা বাড়িয়ে অন্বেষার গলার লকেটটা খুলতে যাবে, এমন সময় ঘরের জানলাগুলো খুলে গিয়ে এক ভয়ঙ্কর ঠান্ডা বাতাস ঢুকে আসে ঘরের ভেতরে। ঘরের এক কোণে একটা অদ্ভুত অবয়ব দেখা যায়। অন্বেষার ঠোঁটের ফাঁক দিয়ে বেরিয়ে আসে অস্বাভাবিক খিলখিলানো এক হাসি। ঘাটটা বেঁকে যায় একদিকে, ঝুঁকে পড়া মুখের সামনে কোঁকড়ানো চুলগুলো বেয়ে পড়ে। মুহূর্তের মধ্যে যেন সামনে বসে থাকা অন্বেষা বদলে যায় অন্য একটি ভয়ঙ্কর রূপে। লাফিয়ে বিছানা ছেড়ে নেমে পড়ে রিতম। বিছানায় বসে থাকা নারী মূর্তিটি তখন খিলখিলিয়ে হেসে চলেছে। রিতম মনে মনে সাহস সঞ্চার করে বলে, সুনন্দিনী। নামটা শোনামাত্র থেমে যায় হাসিটা। ঘন কালো চুলের ফাঁক দিয়ে একজোড়া চোখের দৃষ্টি এসে পড়ে তার দিকে। বুকটা কেঁপে ওঠে রিতমের। হৃদযন্ত্রটা এক মুহূর্তের জন্য থেমে যায় তার। আচমকাই রিনরিনের স্বরে নারী মূর্তিটি বলে ওঠে, আজ না তোমার বউয়ের জন্মদিন, শেষ জন্মদিন, উইশ করবে না ওকে?
বার্থডে টু অনিশা, হ্যাপি বার্থডে টু অনিশা। করবে না, করবে না? হ্যাপি বার্থডে টু। কি চাও তুমি? কেন করছো এরকম? কোনো উত্তর আসে না। গুনগুন করে আবারও ভেসে আসে সেই গানের সুরটা, সেই সঙ্গে অদ্ভুতভাবে দুলতে শুরু করে সামনে বসে থাকা নারী মূর্তিটি। তোমার সাথে অন্বেষা বা আমার তো কোনো শত্রুতা নেই। আমরা তো তোমাকে চিনিও না, আমরা তো তোমার কোনো ক্ষতি করিনি। আমরা অন্বেষাকে ছেড়ে দাও প্লিজ, প্লিজ। এবার থেমে যায় সুরটা। নারী মূর্তিটি নিজেও থমকে বসে পড়ে। এবার আচমকাই হৃদয়ে বিদীর্ণ এক ভয়ঙ্কর হাসিতে ফেটে পড়ে গোটা ঘর। ক্ষতি? আমার ক্ষতি? কেউ বুঝবে না। এই ভালোবাসার জ্বালায় মৃত্যু যন্ত্রণা কেউ বুঝবে না। আমি তো বলেছিলাম চলে যেতে, যাসনি। উল্টে আমাকে দেখে দেখে পীড়িত করা হচ্ছিল, তাই না? আমি কাউকে ছাড়বো না, কাউকে না। তোদের ভালোবাসা আমি নিজের হাতে ভাঙবো। এই পৃথিবীতে ভালোবাসাকে সব থেকে বেশি ঘৃণা করি আমি, সব থেকে বেশি। যেই ভালোবাসার জন্য একদিন আমাকে মরতে হয়েছে, সেই ভালোবাসাই হবে তোদের মৃত্যুর কারণ। রিতম ঘরের দরজাটা খোলার চেষ্টা করে, তবে তাতে কোনো লাভ হয় না। সুনন্দিনীর ভয়ঙ্কর হাসি শোনা যায়। তার গা ছমছমে চাহনি যেন রাতের আধার ভেদ করে যাচ্ছে। অন্বেষা জ্ঞান হারিয়ে ঘরের মেঝেতে পড়ে যায়। রিতম অনুভব করে একটা কালো ছায়ামূর্তি তাদের চারপাশে ঘুরে চলেছে। তাদের তাপমাত্রা, ঘরের তাপমাত্রা হিম শীতল হয়ে উঠছে। সুনন্দিনী, সুনন্দিনী, আমাদের ছেড়ে দাও, যেতে দাও, আমাদের যেতে দাও। না, কোথাও যেতে পারবি না। ভালোবাসা তোদের ধ্বংস করবে, যেমন আমাকে করেছে। আমি আজও এখানে বন্দি হয়ে আছি। আমারও তো কোনো দোষ ছিল না। বাইরে অন্ধকার আরও ঘনীভূত হয়ে ওঠে। হাওয়ার শব্দে জানলার কাঁচগুলো কাঁপতে শুরু করে। সুনন্দিনীর ছায়া রিতমের দিকে এগিয়ে আসে। রিতম পিছিয়ে যেতে চায়, তবে কার্পেটে জড়িয়ে যায় তার পা এবং মুহূর্তের মধ্যেই অন্বেষার জ্ঞানশূন্য দেহের ঠিক পাশেই পড়ে যায় সে। এবং ঠিক তখনই রিতম অনুভব করে যেন তার শরীর জমে যাচ্ছে। চেষ্টা করে উঠে বসতে পারছে না। জানলা দিয়ে আবছা আলোর রেখা ঘরে প্রবেশ করে। ততক্ষণে খানিক স্পষ্ট সে একটা মেয়েকে দেখতে পায়। ভয়ঙ্কর চেহারা তার, এলোমেলো কোঁকড়ানো চুল, চোখে প্রতিশোধের আগুন, ঘাড় খানিকটা বেঁকে রয়েছে বাঁ দিকে। তার চোখে এক অমানবিক রাগ। সুনন্দিনী, সুনন্দিনী, আমি জানি তুমি কষ্ট পেয়েছো, কিন্তু আমরা তোমার শত্রু নয়। সুনন্দিনী, সুনন্দিনী, ছেড়ে দাও আমাদের। তুমি কিছুই জানো না। তুমি জানো না কেমন লাগে যখন তোমার প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যায়। কিন্তু এবার বুঝবে কতটা কষ্ট নিয়ে আমাকে মৃত্যুবরণ করতে হয়েছিল, কতটা আঘাত পেয়ে আমি পৃথিবী ছেড়ে যেতে বাধ্য হয়েছিলাম। বুঝবে, এবার বুঝবে। রিতম হাত বাড়িয়ে অন্বেষার গলার লকেটটা খোলার চেষ্টা করতেই ঠান্ডা এক ঝাঁক বাতাস ঘরে ঢুকে পড়ে। লকেটটা আরো শক্ত হয়ে অন্বেষার গলায় জড়িয়ে যায়। রিতম আতঙ্কিত হয়ে তাকিয়ে দেখে অন্বেষার মুখ থেকে বেরিয়ে আসছে শ্বাসরোধের শব্দ। আলো আধারি ঘরের কোণে দাঁড়িয়ে থাকে সুনন্দিনী, মুখে ক্রোধের ছাপ নিয়ে। রিতমের হৃৎপিণ্ড দ্রুত ধরফর করতে লাগলো। কেন তুমি এমন করছো? আমাদের ছেড়ে দাও। সুনন্দিনী ক্রোধে চিৎকার করে ওঠে। তোমার সুখ আমি মেনে নেব না। অনিশাকে তোমার কাছ থেকে কেড়ে নেবই। ওই লকেটটাই আমাকে মিথ্যে মায়ায় বেঁধেছিল। ওই লকেটটা দিয়েই সমস্ত মায়া শেষ হবে। মিথ্যে ভালোবাসার মায়া শেষ হবে। রিতম বুঝতে পারে লকেটটাই সব সমস্যার মূল। সে শরীরের সর্বস্ব জোর দিয়ে অন্বেষার লকেটটায় টান দিয়ে খুলে ফেলে। লকেটটা খুলে যেতেই অন্বেষার চোখ খুলে যায়, যেন নতুনভাবে প্রাণ সঞ্চার হয় তার দেহে। রিতম অন্বেষাকে জড়িয়ে ধরে।
রিতমের মনে একটা অজানা ভয়ের স্রোত বইছে। অন্বেষার চোখের দিকে তাকাতেই রিতমের শিরদাঁড়ায় একটা শীতল স্রোত বয়ে যায়। অন্বেষা হঠাৎ কাঁপতে শুরু করে। আমার খুব ঠান্ডা লাগছে। রিতম অন্বেষার হাত ধরে বলে, অন্বেষা অন্বেষা অন্বেষা, ভয় পেও না, কিছু হয়নি, আমি 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 এখানেই আছি। অন্বেষার চোখে চোখ রাখতেই দৃষ্টি ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। ধীর এবং ক্লান্ত গলায় বলে ওঠে অন্বেষা, আর কিছু বলতে পারে না সে। তীব্র চিৎকার বেরিয়ে আসে তার মুখের ভেতর থেকে। দ্রুত উঠে দাঁড়িয়ে দৌড়ে ঘরের একপাশের দেওয়ালের সামনে গিয়ে দাঁড়ায় এবং নিজের মাথাটা জোরে জোরে দেওয়ালে ঠুকতে শুরু করে সে। মুহূর্তের মধ্যে মাথা ফেটে রক্তধারা বেরিয়ে আসে। ভয়ঙ্কর এবং হাড় হিম করা এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে বসে থাকে রিতম। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার হাত পা বেঁধে দিচ্ছে। রিতমের হাতে তখনও সেই অভিশপ্ত লকেটটা ধরা। তার ভেতর থেকে একটা ক্ষীণ ঈষৎ নীল আভা বেরোচ্ছে। রিতম যদি লকেটটা ধ্বংস করতে না পারে তাহলে হয়তো আর কখনোই অন্বেষাকে ফিরিয়ে আনতে পারবে না। কিন্তু কিভাবে লকেটটা ধ্বংস করবে? ঘরের কোনো জিনিসই তো ঠিক অস্ত্র হিসেবে ব্যবহার করা যায় না। হঠাৎ রিতমের চোখ আটকে যায় জানলার বাইরের আকাশে। আকাশে ঝলমলে তারা দেখা যাচ্ছে। তার মনে একটা আশা জাগে। রিতম মেঝেতে বসেই ঘরের চারিদিকে হাতড়াতে শুরু করে। এতক্ষণে সে লাইটারটা হাতে পায়। কিছুক্ষণ আগেই সিগারেট ধরিয়ে সাইড টেবিলে রাখার সময় সেটা নিচে পড়ে গিয়েছিল। সাথে সাথে লাইটারটা জ্বালিয়ে লকেটটা আগুনে ধরতেই একটা বিকট চিৎকারে কেঁপে ওঠে ঘরটা। ছন ছন শব্দ করে ভেঙে যায় ঘরের জানলার কাঁচগুলো। লকেটের ভেতর থাকা ছোট্ট কাঁচের টুকরোটা ভেঙে গিয়ে সেটা ছড়িয়ে যায় চারিদিকে। লকেটের নীল আভাটা নিভে যায় এবং একই সঙ্গে অন্বেষাও লুটিয়ে পড়ে মেঝেতে। বুকে বাড়তে থাকা চাপ উপেক্ষা করে রিতম ছুটে যায় অন্বেষার দিকে। অন্বেষার মাথায় বেঁধে দেয় একটা ওড়না। 3 দিন পর গেস্ট হাউস থেকে বেরিয়ে আসে রিতম ও অন্বেষা। বাইরে পাখিরা গান গাইছে। সূর্য তখন দিগন্ত জুড়ে উঁকি দিচ্ছে। আকাশকে গোলাপি এবং সোনালি রেখা দিয়ে রঙিন করে তাদের জীবনে আবার আলো ফিরে এসেছে। গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে থাকা জিপটায় উঠে বসে তারা। রিতম অন্বেষার হাতটা শক্ত করে চেপে ধরে। সানন্দা দেবী বহুবার ক্ষমা চেয়েছেন এই ঘটনার পরে। রঘুদাও জানিয়েছেন যে তারা সত্যিই এমন ঘটনার সম্মুখীন হননি এর আগে। এতদিন পর গেস্ট হাউসটা রিওপেন হয়েছে। এর মধ্যে এমন ঘটনা কানে গেলে হয়তো পাকাপাকিভাবে ট্যুরিস্টদের আসা বন্ধ হয়ে যাবে, সেই ভাবনাটাও কুড়ে কুড়ে খাচ্ছিল সানন্দা দেবীকে। জীবিকা নির্বাহের জন্যই হোক বা স্বামী ও একমাত্র সন্তানকে ভুলে থাকার জন্য হোক, হোমস্টের ব্যবসাটা তার কাছে খুব গুরুত্বপূর্ণ, তার বেঁচে থাকার রসদ। রিতম ভেবেছিল অন্বেষা সুস্থ হলে গেস্ট হাউসটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যাবে, কিন্তু অন্বেষার জ্ঞান ফেরার পর সবটা শুনে সে যখন বারণ করল, তখন তার বারণ ফেরাতে পারেনি রিতম। রিতম, সানন্দা দেবী হয়তো সত্যিই বুঝতে পারেনি। তাছাড়া যে মা তার একমাত্র সন্তানকে হারিয়েছে, তার সাথে আমরা এমনটা করতে পারি না। সুনন্দিনী স্বার্থপরের মতো চলে গেল। একবারও কি সে নিজের মায়ের কথা ভেবেছে? না তো, ভাবেনি। ভাবলে এভাবে নিজের মাকে ছেড়ে চলে যেতে পারতো না। কি জানতো রিতম, সুনন্দিনী ভালোবাসার জন্য নিজের প্রাণটাই দিয়ে বসলো, স্রেফ আবেগের বসে। অথচ যেই মায়ের গোটা দুনিয়া জুড়ে শুধুমাত্র সুনন্দিনী ছিল, সেই মায়ের ভালোবাসাটা ও একবারও বুঝলো না। তুমি এই বিষয়টা নিয়ে আর কিচ্ছু করো না। আমি এখন অনেকটা সুস্থ। এবার প্লিজ ফেরার ব্যবস্থাটা করে ফেলো। জিপটা স্টার্ট দিতেই সানন্দা দেবী আরও একবার করজোড়ে প্রণাম জানায় তাদের। মুখের সেই অমলিন হাসিটা কোথায় যেন মিলিয়ে গেছে তার। জিপ এগিয়ে যায় সামনের দিকে। পেছনে পড়ে থাকে সুনন্দিনী হোমস্টে এবং পাহাড়, বন আর নীরবতা ঘেরা এই চটকপুর গ্রামটি।